দর্শক, আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সনকন অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন হিসেবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার নাবিল আমিন খান। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আজ কিন্তু বিশ্ব রিউমাটয়েড আর্থ্রাইটিস দিবস। এই দিবসটি সারা বিশ্বে পালিত হচ্ছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস শব্দটা আপনাদের কাছে একটু অপরিচিত মনে হতে পারে, কিন্তু গেঁটে বাত বা বাতের ব্যথায় ভুগেন না এমন কিন্তু আমাদের পরিচিত মানুষের মধ্যে এরকম মানুষ পাওয়া খুবই কম। দেখা যাচ্ছে বয়স্করা ভুগছেন, আজকাল দেখা যাচ্ছে তরুণরা কিন্তু এইসব রোগে ভুগছেন। এইসব রোগের কারণ কী, লক্ষণ কী, প্রতিকার কী, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার নাবিল আমিন খান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যমুনা টিভি এবং যমুনা টিভির সকল দর্শকদেরকে আমি আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। একটু যদি আমাদেরকে বলতেন, এই যে আমরা বলছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আসলে এটা অনেকে বাত রোগ বলতে, আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস এই বিষয়টা আসলে কি? জি, প্রথমেই আমি একটু আজকে ওয়ার্ল্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস ডে সে ব্যাপারে একটু বলতে চাচ্ছি। এবার ওয়ার্ল্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস ডের প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্ট্রঙ্গার টুগেদার বাই অ্যাওয়ারনেস, বেটার ট্রিটমেন্ট অ্যান্ড বেটার লাইফ। এর প্রত্যেকটা কথাই খুব ইম্পর্টেন্ট। যদি এটা বাংলায় যদি বলতেন আমি বাংলা একটু বলছি। এর প্রতিটি কথাই ইম্পর্টেন্ট, কারণ ফার্স্টে বলা হয়েছে অ্যাওয়ারনেস। কারণ আমাদের যে কোনো রোগের ক্ষেত্রেই, বিশেষ করে আমাদের বাত ব্যথা রোগগুলোর ক্ষেত্রে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা প্রায় সময় দেখে থাকি যে রোগীরা সাময়িক যখন ব্যথাটা বেড়ে থাকে তখন হয়তো কয়েকদিনের জন্য ট্রিটমেন্ট নিচ্ছে, পরবর্তীতে এ ব্যাপারে যে লাইফস্টাইল মডিফিকেশন, ব্যথা বা ডক্টরের শরণাপন্ন হওয়া, এই ব্যাপারে আমরা কিছুটা গাফিলতি বোধ করে থাকি অথবা রোগীদের মধ্যে দেখে থাকি। সেজন্য সচেতনতা যে কোনো বাত রোগের জন্য সবার আগে ফার্স্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। দ্বিতীয়ত হলো কি আর্লি ট্রিটমেন্ট। আমাদের অনেক সময় বাত ব্যথা রোগীরা অনেক দীর্ঘ দেরি করে আসে, যখন আমাদের প্রায় কিছুই করার থাকে না। অনেক জয়েন্টে, অনেক গিরায় পার্শিয়ালি অথবা পার্মানেন্ট কিছু ড্যামেজ হয়ে থাকে। এজন্য আর্লি ট্রিটমেন্ট অপশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই দুইটার কম্বাইনেশনের মাধ্যমেই বেটার লাইফ বা রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ নিয়ে সম্পূর্ণ সুস্থ এবং ভালো এবং আধুনিক জীবনযাপন করা সম্ভব। আচ্ছা, এটা যদি একটু আমাদের বলতেন যে এমন কোনো পরিসংখ্যান আছে নাকি যে বাংলাদেশে কত পার্সেন্ট এই রোগে আক্রান্ত হয়েছে কিনা? জি, বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি কর্তৃক একটি জরিপ চালনা করা হয়েছিল। সেই জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রায় 1.6% পপুলেশন, বা আমি যদি বাংলাদেশের অ্যাডাল্ট পপুলেশন অ্যারাউন্ড 10 থেকে 12 কোটি ধরে থাকি, তার মধ্যে 1.6 লাখ, প্রায় 20 লাখের মতো মানুষ বাংলাদেশে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে ভুগছেন বা এই রোগে একটু কষ্ট অনুভব করছেন। আচ্ছা, এই যে বাত রোগ বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত বলছি, আসলে এটা বিষয়টা কি, কোথায় কি হয় আসলে? জি, রিউমাটয়েড আর্থ্রাইটিস বাত বলতে আমরা সাধারণত বুঝে থাকি অস্থিসন্ধি বা জয়েন্ট, হাড় এবং মাংসের প্রদাহর মধ্যে মূলত জয়েন্ট বা অস্থিসন্ধি ফুলে যাওয়া, ও জায়গাটা লাল হয়ে যাওয়া, ও জায়গায় তীব্র ব্যথা অনুভব করা, সেই জিনিসগুলোকেই সাধারণত বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়ে থাকে। আচ্ছা, এটার আসলে কেন হয়, এটার কারণ কি? জি, রিউমাটয়েড আর্থ্রাইটিস কেন হয় এ ব্যাপারে আসলে বিজ্ঞানীরা অনেক ধরনের গবেষণালব্ধ আমাদের মধ্যে থিওরি দিয়েছেন। এর মধ্যে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর এবং কিছু ইন্টারনাল ফ্যাক্টর সাধারণত দায়ী বলে ধারণা করা হয়ে থাকে। ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে আমরা মূলত বলে থাকি যে জেনেটিক কিছু কারণের জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। জেনেটিক কারণের জন্য কিছু কিছু শরীরের ভিতরে প্রোটিন তৈরি হয়, প্রোটিনগুলো যেভাবে তৈরি হওয়ার কথা সেভাবে প্রোটিনগুলো তৈরি হয় না। তৈরি না হওয়ার ফলে আমাদের বডি বা আমাদের শরীরের বিভিন্ন অংশ সেটাকে বাইরের অংশ হিসাবে দেখে এবং কিছু অটোইমিউনো রিঅ্যাকশন বা অ্যান্টিবডি তৈরি করে থাকে। সেটা হচ্ছে ফার্স্ট ট্রিগার ফ্যাক্টর হিসাবে কাজ করে। সাথে এক্সটার্নাল কিছু ফ্যাক্টর আমরা বলে থাকি। এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ধূমপান বা স্মোকিং। সাধারণত দেখা যায় যে স্মোকারদের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের হারটা বা বেশি হওয়ার সম্ভাবনা বা এই রোগটা তীব্র হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে থাকে। স্মোকিং ছাড়াও আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের মধ্যে হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। বাংলাদেশে এনভায়রনমেন্টাল পলিউশনের হার তো অনেক বেশি এমনিতেই, ওই জন্য হয়তো আমাদের দেশের রিউমাটয়েড আর্থ্রাইটিসের হারটা বিশ্বের থেকে কিছুটা বেশি। এছাড়া আরও কিছু কারণের মধ্যে আমরা বলে থাকি যে আমাদের খাদ্যনালী কিছু কিছু জীবাণু কখনো যদি রক্তে ঢুকে থাকে, সেগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিসকে ট্রিগার করে থাকতে পারে।
এগুলোই প্রাথমিকভাবে কিছু গবেষণালব্ধ কারণ হিসাবে ধারণা করা এটা বয়সের কোনো বিষয় রয়েছে কিনা, কাদের বেশি হবে বা পুরুষ রিউমাটয়েড মহিলা? আর্থ্রাইটিস কাদের বেশি হয় এক্ষেত্রে হচ্ছিল দুইটা ফ্যাক্টর। একটা হচ্ছে বয়স। সাধারণত দেখা যায় রিউমাটয়েড আর্থ্রাইটিস 30 থেকে 40 বছরের পরেই হয়। 30 বছরের আগে রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়াটা কিছুটা বিরল। আর আমরা যদি হচ্ছে লিঙ্গ হিসেবে বলে থাকি তখন পুরুষদের থেকে মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসটা বেশি হয়ে থাকে, কারণ পুরুষ এবং মহিলার হরমোনগত কিছু পরিবর্তন থাকে। ওই হরমোনগত কারণে মহিলাদের পুরুষের থেকে একটু বেশি এই রোগটা হয়ে থাকে। আচ্ছা, আপনি কিছু কিছু আসলে লক্ষণের কথা বললেন, তবু তো এটা টিপিক্যাল কিছু আমরা লক্ষণ বলে যে হ্যাঁ এইসব যদি দেখা যায় তাহলে সেটা রিউমেটিক আর্থ্রাইটিস বা বাত রোগ বা গেটে বাত যেটা বলছি আমরা, সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই লক্ষণগুলো কী কী, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। আমরা আলাপ করছিলাম যে আপনি বলছিলেন খুব সুন্দরভাবে বিরতির আগে কিছু লক্ষণের কথা, কিন্তু একটু বিস্তারিত যদি আমাদের দর্শকদের বলতেন যে কী কী লক্ষণগুলি দেখা গেলে একজন মানুষ মনে করবে না আমার বোধহয় এই যে আমরা আলাপ করছি যে গেটে বাত বা রিউমেটিক আর্থ্রাইটিস সেটা হয়েছে, আপনাদের মতো বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। জি, রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু একটি অটো ইমিউনো ডিজিজ, মানে হচ্ছে আমাদের নিজস্ব ইমিউনো সিস্টেম আমাদের বডির বিভিন্ন পার্টসের এগেনস্টে যুদ্ধ করে বা বিভিন্ন পার্টসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে, তাই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে শরীরের এমন কোনো অংশ নেই যেখানে এটা ইনভলভমেন্ট বা ক্ষতি করতে পারে না। তবে মোস্ট কমনলি বা সবচেয়ে বেশি যে অর্গান বা যে জায়গাগুলো ইনভলভমেন্ট হয় সেটাকে বলে থাকি আমরা গিরা বা জয়েন্টগুলো। এর মধ্যে হাতের ছোট ছোট যে গিরাগুলো সেগুলো সাধারণত সবচেয়ে বেশি ইনভলভমেন্ট বা প্রদাহ হয়ে থাকে। আমাদের রোগীরা এসে সাধারণত আমাদের কাছে কমপ্লেইন করে থাকে সকালে উঠার পরে রোগীদের হাত আড়ষ্ট হয়ে থাকে, হাতে দীর্ঘ সময় ব্যথা থাকে এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সকালের দিকে সবচেয়ে বেশি বা তীব্র আকারে থাকে। হাফ আওয়ার বা 1 ঘন্টা পরে আস্তে আস্তে আড়ষ্ট ভাব বা ব্যথাটা কিছুটা ছাড়তে থাকে। আবার অনেক সময় রোগীরা বিকালে অথবা সন্ধ্যার সময় কিছুক্ষণ বিশ্রাম নিলেও সেই আড়ষ্ট ভাব বা ব্যথাটা দেখা দেয়। আবার মুভমেন্ট বা অ্যাক্টিভ লাইফের সাথে সাথে আস্তে আস্তে কিছুটা কমতে থাকে। এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটি সেকেন্ড কমনলি যে অর্গান বা শরীরের যে অংশে ইনভলভমেন্ট হয় সেটা হচ্ছে আমাদের লাংস বা ফুসফুসে ইনভলভমেন্ট হতে পারে। এটা ফুসফুসের কিছু কিছু অংশ একটু শক্ত করে ফেলতে পারে বা ফুসফুসে বাতাস আদান প্রদানে কিছুটা সমস্যা করতে পারে। এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটি আমাদের খাদ্যনালী, আমাদের মস্তিষ্ক এবং বিভিন্ন জায়গায়ও ইনভলভমেন্ট বা সমস্যা করে থাকতে পারে। আচ্ছা, এই যে হ্যাঁ এটা কিছু লক্ষণ তো আসলে দেখা গেল, এরপরে কী কী পরীক্ষা নিরীক্ষা করে আসলে এটা বোঝা যায় বা আপনাদের মতো বিশেষজ্ঞের কাছে যখন যায় আপনারা কী কী পরীক্ষা নিরীক্ষা করেন? জি, আমাদের কাছে যেসব রোগীরা এই ধরনের লক্ষণ নিয়ে আসে তখন আমরা মূলত পরীক্ষাগুলোকে 2 ভাগে ভাগ করে থাকি। আমাদের এই রোগটি নির্ণয় করার জন্য কিছু পরীক্ষা করা হয়ে থাকে এবং আমাদের শরীরে এই রোগটার জন্য যে চিকিৎসা দিব সেজন্য শরীর কতটুকু ফিট আছে বা কোন কোন চিকিৎসা দেওয়া যায় সেটার জন্য কিছু ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকি। যেমন এই রোগটি নির্ণয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি টেস্ট হচ্ছিল রিউমাটয়েড ফ্যাক্টর এবং অ্যান্টি-সিসিপি। সাধারণত দেখা যায় যে এই রোগের ক্ষেত্রে রিউমাটয়েড ফ্যাক্টর বা অ্যান্টি-সিসিপি অনেক হাই টাইটার বা অনেক উচ্চ মাত্রায় রক্তে থেকে থাকে। এইটাই যদি একটু বলতেন, এগুলোকে মোটামুটি সব জায়গায় কি সহজলভ্য কিনা? জি জি, খুব চমৎকার একটি কথা। যেহেতু এই রোগটি অনেক পুরাতন এবং বিশ্বে অনেকেই জানে এই রোগটি সম্বন্ধে, এই রিউমাটয়েড ফ্যাক্টর বা অ্যান্টি-সিসিপি বর্তমানে বাংলাদেশে প্রায় প্রত্যন্ত অঞ্চল থেকে বেশিরভাগ জায়গায় এই রোগটা অ্যাভেলেবল রয়েছে এবং হচ্ছে এই টেস্টটি করা যায়। একটু কিছু সাধারণ কথা আসলে জিজ্ঞেস করি। আমরা সাধারণত কোনো ব্যথা হলে বলে যে এটা বাতের ব্যথা, আসলে দেখা যায় কয়েকদিন ধরেই ব্যথা করছে, এটা বাত বোধে হয়েছে। অনেকে দেখা যাচ্ছে যে বাত রোগ একটা শব্দ বলে থাকে, আসলে এই যে বাত রোগ বলি বা রিউমেটিক ফিভারও অনেকে বলে থাকেন, বাত রোগের সাথে এটার আসলে আপনি যেটা বলছেন বা আমরা যেটা আলাপ করছি রিউমেটিক আর্থ্রাইটিস, এটা আসলে পার্থক্যটা কি? জি, খুব চমৎকার একটি কোশ্চেন করেছেন। আসলে হচ্ছে বাতরোগ বলতে সাধারণত মানে জনসাধারণ একটি রোগ কি বোঝায়, কিন্তু আমরা যেহেতু ব্যাপার পড়াশোনা করেছি আমরা বাতরোগের মধ্যে মোটামুটি 600 থেকে 650 ধরনের বাতরোগ রয়েছে। বাতরোগে সাধারণত আপনার হচ্ছে গিরার বিভিন্ন অংশে ইনভলভমেন্ট হয়, কিন্তু বাতজ্বর সেটির সাথে বাতরোগের একটা বড় ধরনের পার্থক্য রয়েছে। বাতজ্বরে সাধারণত গিরার সাথে সেখানে কিছু ইনফেকশন ট্রিগার থাকে এবং ওই ইনফেকশন থেকে আমাদের গিরার সাথে ফুসফুসে ইনভলভমেন্ট হওয়া, আমাদের হার্টের কিছু অংশ বাল্বে ধরা, তারপর আমাদের ব্রেনের কিছু অংশ ধরা, সেগুলো আর আলাদাভাবে ইনভলভমেন্ট থাকতে পারে। পুরো দুই ধরনের রোগ। দুইটার মধ্যে সহজভাবে বোঝার চেষ্টা করে, অর্থাৎ যেটা বাত জ্বর
জনিত যে ব্যথা সেটা আসলে শরীরের প্রথম দিকে দেখা যাচ্ছে যে হাড়ে হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী হাড়ের সমস্যা থাকে না, কিন্তু সেটা হার্টে বা অন্যান্য জায়গায় সমস্যা থাকে। অর্থাৎ কিন্তু দীর্ঘদিন ধরে যে আমাদের হাঁটু ব্যথা বা অন্যান্য গিরায় টিরায় ব্যথা, সেগুলো সাধারণত আপনারা যেটা বলছেন যে রিউমেটিক আর্থ্রাইটিস বা গেটে বাত সেগুলো, কিন্তু বাত জ্বর জনিত যে ব্যথাগুলো সেটা সাধারণত দেখা যাচ্ছে স্পেসিফিক দেখা যাচ্ছে 6 সপ্তাহ বা এর বেশি আসলে থাকে না। এটাই জি জি হ্যাঁ, খুব চমৎকার একটি কথা। কোনো ধরনের ব্যথা অথবা ট্রমার হিস্ট্রি নেই বা ব্যথা পাইনি, আর ব্যথাটা হচ্ছে 6 সপ্তাহের বেশি ধরে রয়েছে, তখনই আমরা বাত রোগের প্রাথমিক ক্লু বা প্রাথমিক একটা ইনফরমেশন পেয়ে থাকি আর কি। আচ্ছা, এই প্রসঙ্গে যেহেতু উঠলো, যদিও আজকের আমাদের বিষয় না, তবু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখা যাচ্ছে যে অনেক জায়গায় যে বাত জ্বর বলে থাকি, যে একটা পরীক্ষা করে থাকেন যে এএসও টাইটার, এটা করেই মানুষ মনে করে যে না আপনার বোধহয় বাত জ্বর হয়েছে, এবং দীর্ঘদিন ধরে কাউকে ওষুধ দেওয়া হয়, কাউকে ইঞ্জেকশন দেওয়া হয়। এইগুলোর কতটা যৌক্তিক এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। আমরা আলাপ করছিলাম, খুব সুন্দর একটা প্রশ্ন রেখেছিলাম যে অনেকে দেখা যাচ্ছে যে একটু জ্বর হচ্ছে, হয়তো একটু গা মেজমেজ করছে, এএসও টাইটার নামে একটা পরীক্ষা আমরা প্রায় সময় অনেক মানুষকে দেখা যায় যে সেটাই সে বলেন যে আমার তো বাত রোগ হয়েছে বা বাত জ্বর হয়েছে, আমাকে দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হবে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইঞ্জেকশনও দিতে হয়। এটা আসলে কতটুকু যৌক্তিক? জি, চমৎকার একটি কোশ্চেন করেছেন আপনি। সেটি হচ্ছে বাত জ্বর নিয়ে বর্তমানে অথবা অনেক দিন ধরেই আমি দেখছি বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ ভুল চিকিৎসা বা এই ধরনের ডায়াগনোসিস নিয়ে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে ধারণা ভুল রয়েছে মানুষের। বাত জ্বরের ক্ষেত্রে যদি আমি কিছু কিছু লক্ষণ একটু আগেও বলেছিলাম, আবারও বলছি, বাত জ্বরে একই সাথে আপনার জয়েন্টে প্রদাহ বা ইনফ্লামেশন, সাথে আমাদের হার্টে কিছু ধরনের বাল্ব বা হার্টের ভিতরে কিছু ধরনের সমস্যা হয়, চামড়ায় কিছু ধরনের ইনফ্লামেশনের সমস্যা হয়, এবং সাথে মাথায়ও কিছু ধরনের সমস্যা থাকতে পারে। এক্ষেত্রে বাত জ্বরের ক্ষেত্রে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা আমরা বলে থাকি, বাত জ্বরের ব্যথা সাধারণত 6 সপ্তাহের বেশি কখনোই হয় না। 6 সপ্তাহের বেশি যদি হয়ে থাকে, তখন বাত জ্বর বলার আগে আমাদের অনেকবার চিন্তা করতে হয় এবং অনেকবার থিঙ্কিং করে তারপর বলতে হয়। আরেকটা জিনিস যেটা আমি অনেক পেয়ে থাকি অনেক রোগীদের ক্ষেত্রেই, শুধু এএসও টাইটার দিয়েই বাত জ্বর কখনোই নির্ণয় করা বা ডায়াগনোসিস করা সম্ভব নয়। বাত জ্বর নির্ণয় করার ক্ষেত্রে 10-12টা ক্রাইটেরিয়ার মধ্যে জাস্ট একটা ক্রাইটেরিয়া হচ্ছে এএসও টাইটার। সকল ক্রাইটেরিয়ার সাথে যদি এএসও টাইটার মেলা যায় এবং বাত জ্বরের জন্য যে স্পেসিফিক ইনফেকশন স্টাফাইলোকক্কাস অরিয়াস, সেটা যদি আমরা কালচার করে গ্রোথ পাই অথবা কালচার করে পাওয়া যায়, তখনই আমরা শুধু বাত জ্বর বলতে পারবো, না হলে বাত জ্বর বলাটা সম্ভব নয় আসলে। আচ্ছা, আমাদের যে আলোচনা, আমরা তো ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান যেসব দর্শক শুনছেন তার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যে বাত জ্বর সেটা আর এই যে বাত রোগ আমরা বলছি রিউমাটয়েড, সেটা সম্পূর্ণ আসলে আলাদা একটা রোগ। সেটা নিয়ে একেবারেই বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এই যে আমরা ইনভেস্টিগেশন সম্পর্কে আলাপ করলাম, কীভাবে আমরা এটা লক্ষণ দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে এরপরে আসতে চাই যে চিকিৎসা পদ্ধতি নিয়ে, শুধু ওষুধ না, একটা সামগ্রিকভাবে চিকিৎসা পদ্ধতি নিয়ে যদি আপনি একটু বলতেন। জি জি, এই বাত রোগ বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসাটাকে মূলত আমরা দুই ভাগে ভাগ করে থাকি। এর মধ্যে ফার্স্ট চিকিৎসা হচ্ছে সচেতনতা এবং জীবনযাত্রার কিছু পরিবর্তন। সচেতনতা সম্বন্ধে আমি অনুষ্ঠানের প্রথমেই বলেছিলাম, আমাদের যে কোনো ধরনের বাত রোগ মানে কিন্তু এই রোগটা সম্পর্কে আমাকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, এবং এই রোগ সম্বন্ধে আমাদের যতটুকু সম্ভব আশেপাশে থেকে এবং ইন্টারনেট থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায় বর্তমানে, সেগুলো যতটুকু সম্ভব জানতে হবে। 2 নাম্বার আমি বলবো যে জীবনযাত্রা পরিবর্তনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আমি আগেই বলেছিলাম, স্মোকিং বা ধূমপান এই রোগটার এক্সটার্নাল ফ্যাক্টর বা খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসাবে কাজ করে। কারো যদি ধূমপান বা স্মোকিংয়ের অভ্যাস থেকে থাকে, তখন আমি তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব উহা পরিহার করতে, কারণ এই রোগটা হওয়ার জন্য যেমন স্মোকিং দায়ী, তেমনি এই রোগটা যদি নিয়ন্ত্রণে নাও আসে তখন অনেক সময় স্মোকিং দায়ী হয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে সুষম খাদ্য। আমাদের খাদ্যাভ্যাস বর্তমানে আমরা অনেক ধরনের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেয়ে থাকি। একদম সুষম খাদ্যর মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে শাকসবজি খাওয়া, তেল মশলা চর্বি জাতীয় খাবারটা যত সম্ভব অ্যাভয়েড করা, খাবারের মধ্যে ভেজিটেবল বা এই জাতীয় আইটেমগুলো বাড়ানো। সবার লাস্টে যেটা বলবো আমরা, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া এবং শরীরের ওজনটা নিয়ন্ত্রণে রাখা। এই কিছু লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেও কিন্তু আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই বাত রোগটা অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব। তারপরের স্টেপে আমরা ওষুধের ক্ষেত্রে যাই। ওষুধের ক্ষেত্রে মূলত হচ্ছে রোগটা নিয়ন্ত্রণের জন্য একটা ওষুধ এবং ব্যথা কমানোর জন্য। এগুলো কিছু ওষুধ আপনারা দিতে, এটা সব সময় কি মুখে খাওয়ার ওষুধই প্রয়োজন, না কখনো ইনজেকশন এমন কিছু দেয়? হ্যাঁ, ওষুধগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম 3-4 ধাপ পর্যন্ত মূলত মুখে খাওয়ার ওষুধই আমরা দিয়ে থাকি।
বেশিরভাগ রোগীরাই 90 থেকে 95% রোগীরাই মুখে খাওয়ার ওষুধে নিয়ন্ত্রণে থাকে। কারো কারো ক্ষেত্রে একটু যারা দেরি করে আসে, একটু আগেই বললাম সচেতনতার অভাব, ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেকে দেরি করে, অবহেলা করে, আমাদের জয়েন্ট অনেক ড্যামেজ নিয়ে আসে, জয়েন্টে ক্ষতি নিয়ে আসে, তখন আমাদের হয়তো প্রথম থেকে আমাদের প্রবণতা রয়েছে যে সামান্য কিছু ব্যথা হলে দেখা যাচ্ছে যে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে কিনে খাইয়ে দিচ্ছে, আবার হয়তো চলে যাচ্ছে, সেক্ষেত্রে একটু আসলে দেরি করার একটা প্রবণতা থাকে আর কি। জি জি জি। যে একটু যদি বলতেন যে এই যে ওষুধগুলো কি সারা জীবন ধরে খেয়ে যেতে হবে কিনা? আচ্ছা, এখানে আমরা বাতরোগের যে ওষুধগুলো দেই এটা কিন্তু আসলে অনেকগুলো জায়গায় কাজ করে। যেমন আমরা অনেক রোগী পাই, বাতরোগ মানে যে শুধু কিন্তু ব্যথা সেরকম না। কারো কারো ক্ষেত্রে কোনো ধরনের ব্যথা হয় না, কিন্তু ভিতরের জয়েন্ট পুরো ড্যামেজ হয়ে যায়, জয়েন্ট পুরো স্টিফ হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে কোনো ঘাড় নড়াতে পারে না, বিভিন্ন জয়েন্ট একদম ভাঁজ করতে পারে না, অথবা জয়েন্টে বেঁকিয়ে যায়, কিন্তু ব্যথা কিন্তু অনেক থাকে না। বাতরোগের ওষুধগুলো দেওয়া হয় কিন্তু শুধু ব্যথা কমানোর জন্য না, ভিতরে যে ইনফ্লামেশন বা প্রদাহটা কমানো, জয়েন্ট বেঁকায় যাওয়া প্রিভেন্ট করা, জয়েন্টের ভিতরে ক্ষতি ওগুলো প্রিভেন্ট করা, এই সবগুলা ব্যাপার প্রিভেন্ট করার জন্য বাতের ওষুধগুলো দেওয়া হয়। ওষুধের সাথে সাথে কি ব্যায়ামের কোনো প্রয়োজন আছে? জি 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 জি। তারপর হচ্ছে হলো এই ওষুধের সাথে আমি একটু আগেই বলেছিলাম, বিশ্রামে থাকা অবস্থায় বাতের প্রদাহ বা তীব্রতা একটু বেড়ে যায়। ওই জন্য নর্মাল সিম্পল ব্যায়ামগুলো প্রতিটা জয়েন্ট যাতে মুভমেন্টে থাকে, অ্যাক্টিভ লাইফ লিড করা, এটা বাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জাস্ট সিম্পল নড়াচড়া করা। প্রতিদিন যদি কেউ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ 10-15 মিনিট করে, তখন বাতের নিয়ন্ত্রণটা অনেক সুন্দর হয়। একটু ব্যায়াম করা, আর এই সাথে আপনি যে নিয়মগুলো বললেন সেগুলো পালন করা এবং সুষম খাবার দরকার। এগুলি যদি একটু নিয়ম মেনে চলে, সাথে সাথে যদি ফলো আপে থাকে, তাহলে এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার নাবিল আমিন খান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, এবং যমুনা টিভির দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করব সচেতনতা এবং সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা সকলে মিলে একটা সুষম এবং সুন্দর বা একটা জীবন আমরা করতে পারব। দর্শক, এই যে আমরা বললাম সচেতনতার কিন্তু কোনো বিকল্প নেই। সচেতন থাকলে আমরা সবাই সুস্থ থাকতে পারবো। আমরা সকলে সুস্থ থাকি, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।